দিতে হবে। ওইবার তো সেনাবাহিনী সহ ফেরত আসতে পারছে এদের নিয়ে, 5 জনকে হত্যা করে। ওই 5 জনের হিসাব সেনাবাহিনীর কাছ থেকে আমরা নিব। যে 5 জনকে গুলি করে গোপালগঞ্জে মেরেছে ওয়াকার, তোমাকে হিসাব দিতেই হবে, তুমি পৃথিবীর যেখানেই থাকো। গোপালগঞ্জের ওই 5 জন সাধারণ নাগরিককে যে তুমি হত্যা করিয়েছ এই জুলাই সন্ত্রাসী জঙ্গিদের উদ্ধার করার জন্য, এর হিসাব ওয়াকার তোমাকে দিতে হবেই। তুমি পৃথিবীর যেখানেই থাকো, তুমি আমেরিকায় পালাও আর যেখানেই পালাও, তোমার সে বড় বড় খেরু 2007-8 খেরুরা কিন্তু পালাতো, কাউরে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। তোমাকে এরকম পালায় থাকতে হবে। আমরা জানি ইতিহাস, আমরা ইতিহাস পড়ি, আমরা জানি ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস ঘুরে ফিরে আসবে। তুমি এখন বহু ক্ষমতা ধরতে পারো, তোমার পিছনে ওয়াকার আমেরিকা আছে, তুরস্ক আছে, পাকিস্তান আছে। যেদিন থাকবে না সেদিন তোমার কি পরিণত হবে একবার কি ভেবেছো মিস্টার ওয়াকার? বুঝতে পারো এটা তোমার ওই যে উস্তাদ মইনুল আহমেদের সরকারদের জিজ্ঞেস করো তারা কে কোথায় এখন খুঁজে পাওয়া যায়, তাদের এখন হারগিন দিয়ে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাবে না তেমনি ওয়াকার তোমাকে। তো ওই 5 জনের হিসাব গোপালগঞ্জে যে গুলি করে মেরেছে এই জুলাই জঙ্গিদের প্রোটেকশন দিতে গিয়ে, সেই হিসাবে আমরা নিব। এইবার কিন্তু পাঠায় নাই, কেন জানেন? কারণ এইবার গেলে হয় 10 জন 15 জন 20 জন মারা যাবে, সাধারণ নাগরিক মরে যেত, অথবা আর্মিদের বেঁধে গাছের সাথে বেঁধে রাখতো পাবলিক। এই ভাবির পোলাদের তো হিসেবেই নাই, এদের পেটে পাড়াতে গোবের করে দিত। সেই জন্যই সেনাবাহিনী তাদের অনুমতি দেয় নাই যে ওই দিকে তোমার গোপালগঞ্জ যাও। বুঝতে পারছেন তো জনতার শক্তি? ওই যে 5 জন যে গোপালগঞ্জে জীবন দিয়েছে, ওই রক্তের দেওয়ার কারণে এরা যেতে সাহস পায়। রক্তের কোনোদিনই পৃথা দেয় না। তার প্রমাণ গোপালগঞ্জ এখন স্বাধীনতা অর্জন করেছেন। আর 64-63 জেলা এখন আমাদের স্বাধীন করতে হবে, ভয়ের কিছুই নেই। যে দেখি তারপরে একটু খবর দেখি, ভারতের অন্যান্য খবর আপনাদের শোনাবো, আসতেছি। সবচেয়ে বিপজ্জনক খবর, একটু আগে তো বললাম যে 5 বছরের ক্লাস 5-এর ছাত্র আত্মহত্যা করেছে, বিষ খেয়েছে, বিষ পান প্রেমে। এই যে দেখেন রাজধানীতে 2 বছরের শিশুকে ধর্ষণ, এটা কোনো কথা? মানুষের রুচি, মানে এরাই নাকি আবার তৌহিদি জনতা। সেই জন্যই বলি যে যারা ধার্মিক, পৃথিবীর এমন কোনো পাপ নাই তারা করে নাই। কিন্তু দোষ দিবে নাস্তিকের, দোষ দিবে খ্রিস্টানের, দোষ দিবে ইহুদির। কালকে আমাদের সরিষাবাড়ি জামালপুরের একটা নিউজ দেখলাম, আমাদের লোকাল সাংবাদিকেরা তাদের ফেসবুকগুলোতে দিয়েছে যে নিজের মাকে বের করে দিয়েছে ঘর থেকে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে। তার মা এরকম করে কোরআন শরীফ বুকে নিয়ে সে বেরিয়ে চলে আসছে। মা একে চাপ দিয়েছে। এটা আমাদের সরিষাবাড়ি পোগল দিকে নাকি কোন জায়গার ঘটনা, আমাদের জামালপুর সরিষাবাড়ি থানা ঘটনা, মানে আমার সংসদীয় আসনের পোগল দিকে সম্ভবত। সেখান থেকে মাকে বের করে দিয়েছে। কত বড় অন্যায়! অথচ গিয়ে দেখেন সে কিন্তু নামাজও করে, হজও করে, উমরাও করে, করবো। আবার বড় বড় নিয় দেখবেন যে আবার বড় বড় নীতি কথা এরা বলে। বইনের ওয়ারিশ মারবে আর মনে করেন যে উমরা হজ করবে আর হজ করবে। এই হলো আমাদের দেশের মুসলমান তৌহিদি জনতা। ঘুষ খাবে আবার বলবে যে নামাজ পড়তে হবে না। সুদ খাবে ওটার বড় নামাজ, এতে খাপ করে মসজিদে। আমি নিজের চোখে দেখেছি সুদখোর বাংলাদেশের আমাদের সরিষাবাড়িতে আমি দেখেছি, কয়েক মসজিদে দেখেছি যে সুদখোর যে এতে খাবে বসে হাসতে হাসতে মরি আমি। লজ্জাও নাই এই দেশের মুসলমানদের, চোখে দেখা। ওরা বলবো না তুই তো সুদ খাস, তুই এতে খাপ করিস কেন, সুদটাকে স্যার, এটা বলার কেউ ছিল না। কারণ ইট মুসলমান বলে তো ভয় পায়। যাই হোক, কত বড় বেহায়া যে 2 বছরের শিশুকে ধর্ষণ করে, ভাবা যায়? এই যে 2026 সালের প্রথম 6 মাসে দেশের কারা হেফাজতে 61 জনের মৃত্যু হয়েছে বলেছে আশক আইন ও সালিশ কেন্দ্র। আরেকবার পারেরা এই 61 জন আপনারা কিন্তু মানে এর মধ্যে কিন্তু 50 জনই গিয়ে দেখেন এরা আওয়ামী লীগের লোক। এই 50 জন যদি সরাসরি জান দিত, ওয়াকার কখন পালা যেত, এ ভাবির পোলারা দৌড়ায় সারতে পারতো না। জান আপনাকে কিন্তু রক্ত দিতেই হবে। 71-এ 30 লক্ষ মানুষ মারা গেছে। ইয়ার কি মনে করেন না স্বাধীনতা এমনি আসে না? 75 বছর যাবৎ বেলুচিস্তানিরা যুদ্ধ করে চলতেছে, রক্ত দিয়েই চলছে, এখন স্বাধীনতা পায় নাই। রক্ত আপনাকে দিতেই হবে, মুখোমুখি হতেই হবে। মজার বিষয় হলো বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা। কেন ভাই? এখন না জুলাই আন্দোলন করে তোমরা দেশ নয়া বন্দোবস্তে আনছো স্বাধীন, এখন তারা বেশি বেশি ঘুরবা, বন্ধ কেন? কেন সর্বসাধারণ পর্যটন কেন্দ্রে কেন ভ্রমণ নিষিদ্ধ করবা? তাহলে বুঝতে পারছেন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তালমে কুছ তো কালা হায়। আফজাল হোসেন আমাদের অভিনেতা, মডেল, তিনি বলেছেন, নির্মাতা, তিনি বলেছেন
তিনি বলেছিলেন যে ফ্রিতে পেয়েছ তাই দেশকে মনে হয় ভাড়া বাসা মায়া জন্মায়নি। এটা সত্য। আমার ভাবির পোলা নাহিদ, যার গাল এখন ফুলে গেছে, টেপা মাছের মতো পেট ফুলে গেছে, পাছা ফুলে গেছে ময়মনসিংহ পাউরুটির মতো, ঘাড় ফুলে গেছে আর আরবির দুম্বার মতো, সে বলেছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখি তাদের কত শক্তি আছে। নাহিদ ইসলাম হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। ভাবির পোলা আমার নাহিদ, এই ভাবির পোলা নাহিদ বলছে আওয়ামী লীগ বিএনপি সব আসুক, দেখিয়া তাদের কত শক্তি আছে। আলাপ শুনছেন? আওয়ামী লীগ বিএনপির একটা ওয়ার্ড কমিটির পোলাপান যদি এতে দাব রান্না শুরু করে সারা দেশে থাকতে পারবে। যদি ওয়াকার এদের পক্ষ না নেয়, এই আমার ভাবির পোলাদের এই 6 জন এমপি, তারপরে কি ন্যাশনাল কটকটি পার্টি, চিলড্রেন পার্টি, এদের পক্ষে যদি তাদের মামু ওয়াকার না থাকে এই ভাবির পোলারা দেশে থাকতে পারবে? একটা ওয়ার্ড কমিটির, বাংলাদেশের যে কোনো ওয়ার্ড কমিটির আওয়ামী লীগ বা বিএনপির দাবরানি তারা সারা দেশে থাকতে পারবে। এরা আবার বলে শুধু আওয়ামী লীগ না বিএনপি সহ আসুক। মানে এগুলো কি যে বলে আমার ভাবির পোলারা, আমি নিজেও বুঝি না। এইবার আমার একটা ফেসবুক পোস্ট থেকে দেই। 8 বছর আগে 7 জুলাই 2018 সালে একটা পোস্ট দিয়েছিলাম তসলিমা নাসরিনের একটা কথা। তিনি বলেছিলেন, একটা বাক্য নিয়েছিলাম তার, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, আবারও বলি, ধর্ম ও রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। আবার শুনুন, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। এক লাইন আমি শেয়ার দিয়েছিলাম 2018 সালের 7 জুলাই, 8 বছর আগে। এটা কে বলেছেন? তসলিমা নাসরিন। কি বলেছেন? আবারও বলছি, ধর্ম এবং রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য চিরকালই বোধ হয় সন্ত্রাসীদের দরকার হয়। কথা সত্য। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমার আরেক ভাবির পোলা, তাকে নিয়ে তার সহপাঠী, তার ক্লাসমেটস বলেছে যে ও তো বলছিল যে লেগুনা চালাবে, ও বলছে যে কোনো রকম পাস করে লেগুনা চালাইতে হবে বোধ হয়। আর সেই পোলা এখন কি বলে, আমি তো ছাত্র জীবনে 15,000 টাকা দামের জুতা পরেছি। কিন্তু তার ক্লাসমেটস এটা বলেছে যে সে ভাত খাইতে পারতো না টাকা অভাবে। আর সে বলতেছে তার নাকি 15,000 টাকার জুতা আগেই পরতো। আরেকজন নেতা আছেন, আপনাকে আরেকটা জিনিস বলি, বিএনপি নেতা মানিক, তিনি বলেছেন আওয়ামী লীগ আসলে জামাতকে 17 মিনিটে দেশ থেকে কাভার করে দেবে। কি আমি বলি না এগুলো? আমি যদি বলতাম তাহলে কি বলে, 17 মিনিট না হোক 17 দিন, 17 দিন না হোক 170 দিন, 17 দিনে, 17 মিনিটে হয়তো হবে না, কিন্তু 17 দিনে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসলে 17 দিনে জামাত কভার হয়ে যাবে। সর্বোচ্চ হয় জামাত বাংলাদেশে থাকতে পারবে না। লিখে রাখেন, এমনকি লুঙ্গির তলায় আসবে, আমরা থাকতে দিব না। আওয়ামী লীগ যদি আগামীতে মনে করে লুঙ্গির তলায় বাইসতে হয়, জামাই হয়, মেয়ের জামাই, তারপরে কি উকিল জামাই, ওইগুলো পিরিতি চলবে না। আমার একজন আছে আমি জানি, ওই যে উকিল শ্বশুর, উকিল মেয়ের জামাই, এইগুলো পিরিতি কিন্তু আর চলবে না। নিজের মেয়ের জামাই রাখা যাবে না, নিজের শ্বশুরেই রাখা যাবে না। আমরা ঘুম হারাম করে দিব যদি কোনো আওয়ামী লীগের লোক আগামীতে এই জামাতি হেফাজতি জঙ্গিদের যদি উকিল জামাই, উকিল শ্বশুর, ঠিক আছে, আইতে পোলা, ভাইতে পোলা, ভাইস্তে চাচা, মামা, ভাগ্নে বলে আশ্রয় দেন, আমরা কিন্তু ছাড়বো না। দেখাই দিব জনগণকে, আইন শৃঙ্খলা বাহিনীকে। কোনোভাবে রক্ষা করতে পারবো না। যদি কোনো আওয়ামী লীগের নেতা মনে করে থাকেন আগামীতে অমুকের জায়গা দিবেন, কাজ হবে না। আমরাও জায়গা পাই নাই, আপনাদেরও জায়গা দিতে দিব না, মনে রাখেন। এই কথা ঠিক। এই যে আওয়ামী লীগ আসলে জামাতকে 17 মিনিট দেশ থেকে কাভার করে দিবে, এটা কিন্তু সত্য। একা সোজা করে ফেলবে 17 মিনিটেই। দাড়ি টুপিতে যতই আর থাকো সোনার চান জামাতি হেফাজতিরা, সোজা করে ফেলবে। দাড়ি টাই না, ওই
ওই দাড়ি একটা চিমনি দিয়ে টেনে তুলবো এক একটা। ওই যে বলছে না, ওই যে কোন একজন একজন কি এমপি, মহিলা এমপি সংসদে দাঁড়িয়ে বলছে না, শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিবে। তাহলে আমি যদি বলি দাড়ি টানি টাইনে ছিড়বে, বলা ভুল হবে, খুব অন্যায় হয়ে যাবে, হবে না। একজন লিখেছেন, আচ্ছা ওইগুলো কমেন্টগুলো পরে পড়বো, তারপরও দেখতেছি। আচ্ছা গেল। আরেকটা মজার বিষয় হলো, কমিউনিস্ট পার্টির একজন নেতা এবং অধ্যাপক, বাম রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক, আসলে তিনি থিঙ্ক ট্যাঙ্ক, এম আকাশ, তিনি বলেছেন গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এম আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি অর্থনীতির অধ্যাপক। কি বলেছেন? গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। এগুলি তো আমরা বলেছি, এটা সিটিং বিপ্লব ছিল। জুলাই অভ্যুত্থান একটা অভিশাপ আমাদের জন্য। জুলাই অভ্যুত্থান একটা সন্ত্রাসী আন্দোলন ছিল, বাটপারি ছিল, গোলামি, অন্য দেশে গোলাম হওয়ার কাজ ছিল। কথা তো বলেছে। এই চিঙ্কুবামেরা কিন্তু এমনি, কিন্তু ওনার কিন্তু অনেক চেলা আছে যারা চিঙ্কুবাম। এটা যদি আমি বলতাম না, তাহলে আমার ছাই দিয়ে ধরতো। যাই হোক, আমি বলে তো দোষ, তাহলে আমি চিঙ্কুবামদের উস্তাদকে নিয়ে আসলাম। গণঅভ্যুত্থানে গিয়ে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। মনে হয় কে বলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতি এম আকাশ বলেছে। তিনি আবার বামপন্থী। চিঙ্কুবামেরা চাই তো না ভাই, তোমার বামপন্থী, আমি বললে তো দোষ হয়ে যাবে। সবচেয়ে একটা একই সাথে হৃদয় বিদারক, একই সাথে অপরাধ, কিন্তু একই সাথে এটাকে আমাদের থমকে দিয়েছে। এটা আমরা কি বলবো? সেটা হলো মায়ের শ্লীলতা হানির প্রতিশোধ নিতে গ্রেপ্তার 4 ভাই। কারণ কি জানেন? সে তাদেরকে মেরে ফেলেছে যে তার মায়ের শ্লীলতা হানি করেছে। কোনো সন্দেহ নাই, কেউ মায়ের শ্লীলতা হানি সহ্য করতে পারে না, সেটা অপরাধ তারা করেছে। আমি আদালতকে বলবো তাদের শাস্তিটা যেন কম দেওয়া হয়, আমি অনুরোধ করব। কারণ মায়ের শ্লীলতা হানি সহ্য করতে পারে না, ওরা বোকা, তাই 4 জন গেছে। আমাদের জামালপুরের লোক হলে বুদ্ধি করে একজনই যাইতো, কারণ 4 ভাই গিয়ে বিপদে পড়তো না। এটা যদি আমার এলাকার ঘটনা হইতো, এরা বেশি আবেগতাড়িত, 4 জনই একেবারে তরুণ, একজনের যাওয়া উচিত ছিল। যে শাস্তি হলে 4 জন যাওয়া ঠিক হয় না, এরা বুদ্ধি কম ছিল। এই যে আমি বলি না, বুদ্ধি আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আবেগ আপনাকে যুদ্ধে হারাবে। এরা আবেগতাড়িত হয়ে গেছিল। 4 ভাই একসাথে গিয়েছিল, একটা পরিবারে 4 ভাই। 4 ভাইয়ের যদি ফাঁসি হয়ে যায়, আইন অনুযায়ী তাদের ফাঁসি হবে, কারণ তারা পরিকল্পিত হত্যা করছে। কিন্তু আমি বাংলাদেশ আদালতকে বলবো, ক্রিকেটে যেমন ডাউট অফ বেনিফিট দেয়, এরকম এদের একটু বাঁচার সুযোগ করে দিবেন। এদের শাস্তি সর্বনিম্ন করা উচিত, যেটা 4 বছর সম্ভবত, এর উপরে দিয়েন না। কারণ মাকে শ্লীলতা হানি করবে যে সন্তান, সে সন্তান রুখে দাঁড়াবেই, সে সন্তান রুখে দাঁড়াবেই। তাই আদালত, আমি অনুরোধ করব যাতে এই 4 সন্তানকে, আমার চোখে পানি চলে আসছে, বুঝতে পারছেন? কারণ এদের ফাঁসি তো দিতে পারবেনই না আপনি। আমরা দেশ আন্দোলন করব। অনেক সময় আইনের ঊর্ধ্বে থেকেও সিদ্ধান্ত নিতে হয়, কারণ এটা যদি তারা অন্য কোনো হত্যা করতো আমি বলতাম না। এরা মাকে, মায়ের অপমান যে করছে তাকে মেরে ফেলেছে, অবশ্যই সেটা অপরাধ, আইন নিজেরা তুলনা যায় না। কিন্তু কিভাবে বরদাস্ত করবে? আমি আদালতকে অনুরোধ জানাবো করজোরে যে এদের যেন সর্বনিম্ন সাজা দেওয়া হয়, সম্ভবত সর্বনিম্ন সাজা 4 বছরের। জি, এটা আদালতকে আমি অনুরোধ করব। আরেকটা মজার তথ্য দেই। তাই গেল, এই যে জামাতি কর্নেল আছে না, কর্নেল আব্দুল হক রাওয়া, নাকি হাওয়া ক্লাবের যে সভাপতি ছিল। আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কিন্তু আমি অন্তরে বিএনপি। বুঝতে পারছেন তো? ঢুকে গেল বিএনপিতে। আবার শুনে, জামাত থেকে প্রার্থী, সে আবার অন্তরে বিএনপি কিভাবে হয় ভাই? তার মানে বোঝা গেল অন্তরে বিএনপি হলেও ওইটা জামাতও করে, মানে জামাত বিএনপি যে এক, এটা প্রমাণ পাইছেন তো? আবার আজকে দেখলাম যে কে যেন বক্তব্য দিছে যে আমি এনসিপির এখানে এসেছি, কিন্তু আমি হলাম জামাতের কর্মী। নাকি বলেছে যে এনসিপির কর্মী হলো জামাতকে ভালোবাসে। আরেকজন কালকে বলেছে ওই যে বাবির পোলাদের উপরে কে যেন জর্দার কৌড়া মারছে, সেখানে গিয়ে বলছে। দেখছেন তাদের পাটপাড়িটা? আমি বলেছি না আপনাদের, জামাতের শেষ আশ্রয় বিএনপি, বিএনপির আশ্রয় থেকে জামাতে এত কিছু করে। এই কথাটা কিন্তু বলেছে। দেখেন এই পাটপার আব্দুল হক যে বলেছে, কালকে তাকে নিয়ে ভিডিও করছে, বলেছে
যে বিএনপি কোনো লোক যেন ভারতে না যায়, ভিসা না নেয়, চিকিৎসা করতে না যায়, ব্যবসা যেন বন্ধ করে পাকিস্তানের সাথে করে। পাকিস্তানের সাথে আপনি কি ব্যবসা করবেন? পাকিস্তান থেকে কি আমদানি করবেন আপনি? পাকিস্তান কি উৎপাদন করে? পাকিস্তান নিজেই বিকারী রাষ্ট্র। এই হলো আমাদের বাংলাদেশ। দেখেন, আমি জামাত থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, কে বলেছে? কর্নেল হক, জামাতি কর্নেল। কিন্তু আমার অন্তরে বিএনপি, ব্রিগেডিয়ার জেনারেল, এখন ব্রিগেডিয়ার বানাইছে। এই যে ওই যে ভুয়া এক প্রমোশন দিয়ে, মোটামুটি যদি আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা আসে, আমার কি উপাধি, আমার সেক্টর কমান্ডার উপাধি আমি নিয়ে নিব। কারণ এরা যদি পারে কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারে চাকরি না করে, তাহলে আমি সেক্টর কমান্ডার